দেখো এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? এটা কোথা থেকে আসলো? আমার সত্যি কিছু মনে নেই। কিছু মনে নেই? ঠিক আছে, তুমি চলো। আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। মিথ্যে কথা বলছি না বাবা, এটাই সত্যি। তুই 2 দিন হসপিটালে ছিলি। 2 দিন হসপিটালে ছিলাম। তাহলে জুলাই মাস কোথা থেকে আসলো? আর এখানে ট্যাটু কোথা থেকে আসলো? হসপিটালে ওই মেয়েটা বারবার আমার কাছে কেন আসতেছিল? বারবার আমাকে গোলাম কেন রাখছিল? কি হয়েছে আমার সাথে বলো? তুই জাল টাকা, নকল টাকা। আরে তাই তো দুলাভাই, জালি তো। হ্যাঁ, না না, কি বলেন বেশাব? না না, নকল টাকা হইব কেন? আমি তো ব্যাংক থেকে সকালে নিয়ে আসছি। দেখেন ভাই সাহেব, আমি টাকা হাতে নিলেই বুঝি কোনটা আসল, কোনটা নকল, আর কোনটা জাল। না না, এটা কোনো ভুল হচ্ছে। আমি ব্যাংক থেকে নিয়ে আসছি, বিশ্বাস করেন। রাখেন, প্রতারণা করেন। টাকা আনছেন জাল, আবার বলেন ব্যাংকে থেকে আনছেন। আরে এটা তো জাল টাকার নোট। আমার চেকে নকল টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে, কেন দিয়েছে সেটা আমি জানতে চাই। নকল টাকা? অসম্ভব স্যার, নকল টাকা দেওয়ার কোনো সুযোগই নাই। আর যদি দিয়েও থাকি, আপনার লোকের তো উচিত ছিল নেয়ার সময় ভালোভাবে দেখে বুঝে চেক করে নেওয়া। এই দুনিয়াটা কি তোদের বাপের নাকি? হ্যাঁ, যা খুশি তা নিয়ম মানাবি? হ্যাঁ, এই অশিক্ষিত মানুষের হাতে জাল টাকা ধরিয়ে দিয়েছিস। এই সাহস কে দিয়েছে তোদের? উই আর সরি। এই টাকার জন্য আমার বোন মারা গেছে। আপনারা কি ভেবেছিলেন যে ছেলেটা গত 6 মাস ধরে একটা বস্তিতে সাধারণ গোলাম হয়ে অন্যের হুকুম তামিল করে এসেছে, সে আজ বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠবে? হ্যাঁ বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯তম পর্বে এসে আমরা এমন এক শিহরণ জাগানো ক্লাইম্যাক্সের সাক্ষী হলাম যা পুরো নাটকের মোড় এক লহমায় ঘুরিয়ে দিয়েছে। ঋতুর হাতে আঁকা সেই নামের ট্যাটু থেকে শুরু করে জাল টাকার সেই নোংরা খেলা, আর সব শেষে ব্যাংকের ভেতর সেই বুক কাঁপানো গর্জন, আমি শেহজাদ চৌধুরী। ভাই রে ভাই, আজকের পর্বটা যারা দেখেছেন তাদের গায়ের লোম নিশ্চিত দাঁড়িয়ে গেছে। ফাতিমার সেই মাস্টারমাইন্ড প্ল্যান আর শেহজাদের ফিরে আসা স্মৃতির এই ভয়ঙ্কর লড়াইয়ে এরপর কি হতে চলেছে তা শুনলে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা ঢুকে পড়ি আজকের পর্বের গভীরে আর মিলিয়ে নিই আগামী পর্বের ভয়ঙ্কর সব সমীকরণ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত মানসিক টানাপড়ন। ঋতু কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার চোখের সামনের মানুষটা তার সেই বাধ্য আর শান্ত গোলাম নয়। সে মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে যে এই মানুষটাই তার স্বামী। রাস্তায় দাঁড়িয়ে সেই ট্যাটু আর্টিস্টকে ডেকে আনা হলো, যে কিনা কনফার্ম করল যে মাত্র 2 দিন আগেই গোলাম নিজে এসে তার হাতে ঋতুর নাম আর ভালোবাসার চিহ্ন এঁকে নিয়ে গেছে। ঋতুর চোখে তখন এক বুক আশা। সে ভাবছে এই প্রমাণটা হয়তো গোলামকে সব মনে করিয়ে দেবে, কিন্তু শেহজাদ চৌধুরীর চোখে মুখে তখন শুধুই শূন্যতা আর বিরক্তি। সে নিজের হাতের দিকে তাকিয়ে আছে, অথচ তার স্মৃতির পাতায় এই ঘটনার কোনো অস্তিত্ব নেই। এই দৃশ্যটা কতটা ইমোশনাল ছিল আপনারা কি একবার ভেবে দেখেছেন? একটা মানুষ তার নিজের শরীরকে চিনতে পারছে, কিন্তু সেই শরীরে আঁকা গল্পটাকে সে অস্বীকার করছে। ঋতুর ওই অসহায় মুখটা দেখে সত্যি বলতে আমার নিজেরও বেশ খারাপ লাগছিল। মেয়েটা হয়তো টাকার লোভে গোলামের জীবনে এসেছিল, কিন্তু ওই মুহূর্তে তার চোখের পানিটা যেন মিথ্যে ছিল না। আপনাদের কি মনে হয়, ঋতু কি সত্যিই গোলামকে ভালোবেসে ফেলেছিল, নাকি পুরোটাই তার এবং তার পরিবারের টাকার লোভ? আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এরপর দৃশ্যপট বদলে যায় শেহজাদদের বাড়িতে। শেহজাদ তার মায়ের কাছে এসে পাগলের মতো জানতে চায় আসল সত্যটা কি। তার জীবনের মাঝখান থেকে এই দীর্ঘ সময়টা কোথায় হারিয়ে গেল? কেন রাস্তার কিছু অচেনা মানুষ তাকে গোলাম বলে ডাকছে? কেনই বা তার হাতে একটা অচেনা মেয়ের নাম লেখা? একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে, যে তার সন্তান তার নিজের অতীত ভুলে গেছে? মা তখন কাঁদতে কাঁদতে সেই ভয়ঙ্কর অতীত তুলে ধরেন। তিনি জানান কিভাবে শেহজাদের উপর দাউদের লোকেরা হামলা করেছিল। পরপর 2টো ভয়ঙ্কর অ্যাটাক। প্রথম অ্যাটাকের পর শেহজাদ কোনোমতে বেঁচে গেলেও দ্বিতীয় অ্যাটাকের পর সে পুরোপুরি স্মৃতি হারিয়ে ফেলে। আর সেই স্মৃতিহীন অবস্থাতেই সে গিয়ে পড়ে মির্জা বাড়িতে।
সেখানে দীর্ঘ ৬ মাস তাকে একজন কাজের লোক বা গোলাম হিসেবে ব্যবহার করা হয়। আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন তো, যে ছেলেটা একসময় শেহজাদ চৌধুরী হিসেবে রাজত্ব করেছে, যার নামে মানুষ ভয় পেত, সেই মানুষটাই কিনা সামান্য কিছু টাকার বিনিময়ে অন্যের ফাইফরমাস খেটেছে। এই জায়গাতেই নাটকের নাম দুনিয়া টাকার গোলাম সার্থক হয়ে ওঠে। টাকা না থাকলে, ক্ষমতা না থাকলে একজন রাজাও যে কিভাবে ফকির হয়ে যেতে পারে, শেহজাদের এই ৬ মাসের জীবনটাই তার সবচেয়ে বড় প্রমাণ। মায়ের এই কথার মাঝখানেই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। ঋতুর পরিবার, সেই বস্তির লোকেরা দল বেঁধে হাজির হয় শেহজাদদের বাড়িতে। তাদের দাবি একটাই, গোলাম তাদের মেয়ে ঋতুর স্বামী, তাকে তাদের সাথে যেতে হবে। আর এই দাবির পেছনে সবচেয়ে বড় সাহস জুগিয়েছে তাদের হাতে থাকা বান্ডিল বান্ডিল টাকা। ঋতুর বাবা অত্যন্ত দম্ভের সাথে সেই টাকাগুলো বের করে দেখায়। তাদের ভাবখানা এমন যেন টাকা দিয়ে তারা শেহজাদ চৌধুরীকে কিনে ফেলেছে। কিন্তু শেহজাদের এক ধমকে আর সেই টাকার আসল রূপ সামনে আসতেই তাদের পায়ের তলার মাটি সরে যায়। শেহজাদ যখন প্রমাণ করে দেয় যে ওই টাকাগুলো আসলে জাল টাকা, তখন ঋতুর পরিবারের সবার মুখের চেহারাটা দেখার মতো ছিল। এই জাল টাকার গেমটা কে খেলেছে জানেন? ফাতিমা। হ্যাঁ, শেহজাদের প্রথম স্ত্রী ফাতিমা। এই মহিলা যে কতটা ধুরন্ধর আর চালাক হতে পারে তা আজকের পর্বে একদম পরিষ্কার হয়ে গেছে। ফাতিমা ইচ্ছা করেই ঋতুর পরিবারকে এই জাল টাকা দিয়েছিল যাতে তারা ফেঁসে যায় এবং শেহজাদকে চিরতরে ভুলে যায়। একই সাথে ফাতিমা ঋতুকে শেহজাদের জীবনে নিয়ে এসেছিল শুধু তাকে ধোঁকা দেওয়ার জন্য। শেহজাদ যখন ঋতুকে বলে যে সে ফাতিমার পাতা ফাঁদে পা দিয়ে একটা নাটক করেছে, তখন ঋতুর পুরো দুনিয়া যেন ভেঙে পড়ে। একটা মেয়ে যখন জানতে পারে তার বিয়ে, তার সম্পর্ক পুরোটাই একটা বড় চক্রান্তের অংশ, তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে তা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন। কিন্তু আজকের পর্বের সবচেয়ে আইকনিক আর মাস্টারপিস দৃশ্যটা তো ছিল একদম শেষে। শেহজাদ যখন ব্যাংকে যায়, তখন সেখানে একদল ডাকাত ব্যাংক হাইজ্যাক করে। সাধারণ কোনো মানুষ হলে হয়তো ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ত, কিন্তু সে তো সাধারণ কেউ নয়, সে শেহজাদ চৌধুরী। ডাকাতদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে সে বিন্দুমাত্র ভয় পায়নি, বরং তার ভেতরের সেই হারিয়ে যাওয়া ফাইটার সত্তাটা যেন হঠাৎ করেই জেগে ওঠে। ডাকাতরা যখন তাকে ভয় দেখানোর চেষ্টা করে, তখন শেহজাদ যে ডায়লগটা দেয় তা পুরো ইন্টারনেট কাঁপিয়ে দেওয়ার মতো। সে বলে, আমি শেহজাদ চৌধুরী, আর আমি এই ব্যাংক থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আমার বোনের জীবনের বদলা নিচ্ছি। এই একটা মাত্র লাইন পুরো গল্পের ডাইমেনশন চেঞ্জ করে দিয়েছে। এতদিন আমরা শেহজাদকে দেখেছি নিজের পরিচয় খোঁজার লড়াইয়ে, আর এখন আমরা তাকে দেখব প্রতিশোধের নেশায় মত্ত এক ভয়ঙ্কর ফাইটার হিসেবে। তার বোনের জীবনে আসলে কি ঘটেছিল? কেন সে ব্যাংকের ভেতরেই এই প্রতিশোধের কথা বলল? এই প্রশ্নগুলোই এখন আমাদের সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। এবার আসা যাক পরবর্তী পর্বের সম্ভাব্য ঘটনাগুলোর বিশ্লেষণে। আমার ধারণা আগামী পর্বে আমরা এক অন্যরকম শেহজাদ চৌধুরীকে দেখতে পাব। ব্যাংকের ভেতরে ডাকাতদের সাথে তার যে অ্যাকশন দৃশ্যটা হতে যাচ্ছে তা বাংলা নাটকের ইতিহাসে অন্যতম সেরা একটা দৃশ্য হতে পারে। শেহজাদ হয়তো খালি হাতেই ওই অস্ত্রধারী ডাকাতদের চরম শিক্ষা দেবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই ব্যাংক ডাকাতির সাথে শেহজাদের অতীত শত্রুদের কোনো না কোনো কানেকশন আছে। হতে পারে এই ডাকাতগুলো দাউদের লোক, অথবা ফাতিমার সাজানো কোনো নতুন চাল। শেহজাদ যখন ডাকাতদের পরাস্ত করবে, তখন হয়তো সে এমন কোনো সূত্র বা ক্লু পাবে যা তাকে তার বোনের সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার আসল অপরাধীদের দিকে নিয়ে যাবে। আমার মনে হচ্ছে শেহজাদের বোনের মৃত্যুর পেছনে শুধু বাইরের শত্রুরাই নয়, বরং তার খুব কাছের কেউ জড়িত থাকতে পারে। হয়তো ফাতিমা নিজেই সেই ঘটনার পেছনের অন্যতম মাস্টারমাইন্ড। ফাতিমা যেভাবে জাল টাকার খেলা খেলে ঋতুর পরিবারকে বোকা বানিয়েছে, তাতে তার বুদ্ধিমত্তা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী পর্বে ফাতিমা হয়তো নতুন কোনো চাল চালবে শেহজাদকে আবার দুর্বল করার জন্য। অন্যদিকে ঋতুর পরিণতি কী হবে সেটা নিয়েও আমার কিছু ধারণা আছে। ঋতু এখন জানতে পেরেছে যে সে পুরোটাই একটা গেমের পুতুল ছিল। জাল টাকার মামলায় তার পরিবার হয়তো পুলিশের হাতে গ্রেফতার হতে পারে, অথবা ফাতিমার লোকেরা তাদের উপর হামলা করতে পারে। এই অসহায় অবস্থায় ঋতু হয়তো বুঝতে পারবে যে টাকার লোভ তাদের কতটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমার ধারণা ঋতু পুরোপুরি নেগেটিভ চরিত্র হবে না, বরং সে হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য শেহজাদের দলে যোগ দিতে পারে। সে ফাতিমার আসল রূপ চিনে গেছে, তাই ফাতিমাকে ধ্বংস করার জন্য সে শেহজাদকে সাহায্য করতে পারে। আবার এমনও হতে পারে ঋতু তার পরিবারের সম্মান বাঁচাতে নিজেই
ফাতিমার বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেবে। আপনাদের কি মনে হয়, ঋতু কি শেহজাদের শত্রু হয়ে যাবে, নাকি ফাতিমার বিরুদ্ধে শেহজাদের হাতিয়ার হিসেবে কাজ করবে? দুনিয়া টাকার গোলাম নাটকের গল্পটা এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে প্রতিটি চরিত্র তাদের আসল রূপ প্রকাশ করতে শুরু করবে। দাউদ, যে কিনা শেহজাদকে মেরে ফেলার চেষ্টা করেছিল, যখন সে জানতে পারবে শেহজাদ শুধু স্মৃতি ফিরে পায়নি বরং আগের চেয়েও ভয়ঙ্কর ফিরে এসেছে, তখন তার পায়ের তলার মাটি কেঁপে উঠবে। সম্ভবত আগামী কয়েকটি পর্বের মধ্যেই শেহজাদ আর দাউদের সরাসরি একটা ফেস টু ফেস ফাইট আমরা দেখতে পাব। আর শেহজাদের মা, যিনি এতগুলো দিন তার ছেলেকে হারিয়ে নীরবে কেঁদেছেন, তিনি হয়তো এবার শক্ত হাতে সংসারের হাল ধরবেন এবং ফাতিমার চক্রান্তগুলো পরিবারের সবার সামনে তুলে ধরবেন। সব মিলিয়ে আগামী পর্বগুলোতে সাসপেন্স, থ্রিল আর ইমোশনের এক অভাবনীয় মিশ্রণ আমরা দেখতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা পার্ট 2 এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই গভীর বিশ্লেষণের দ্বিতীয় পর্বে। আগের পর্বে আমরা শেহজাদ চৌধুরীর ফিরে আসা, ঋতুর সাথে তার মুখোমুখি হওয়া এবং ব্যাংকের সেই শিহরণ জাগানো ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু গল্পের আসল রহস্য এবং আগামী পর্বের সবচেয়ে বড় চমকগুলো নিয়ে কথা বলা এখনও বাকি। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে দুনিয়া টাকার গোলাম নাটকের গল্পটা এখন শুধু আর একজন মানুষের স্মৃতি হারিয়ে ফেলা বা ফিরে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন একটা বিশাল বড় ষড়যন্ত্রের জাল, যেখানে প্রতিটি চরিত্র টাকার নেশায় অন্ধ হয়ে আছে। আমরা আগের পর্বে ব্যাংকের ভেতর শাহজাদের সেই ভয়ঙ্কর গর্জনের কথা বলেছিলাম, যেখানে সেটার বোনের কথা উল্লেখ করেছিল। আজ আমরা সেখান থেকেই শুরু করব। আপনাদের কি মনে একবারও প্রশ্ন জাগেনি যে শাহজাদের বোন আসলে কে ছিল এবং তার সাথে ঠিক কী এমন ঘটেছিল যার জন্য শাহজাদ নিজের পরিচয় ফিরে পাওয়ার প্রথম সুযোগেই ব্যাংকের ভেতর দাঁড়িয়ে এই প্রতিশোধের কথা উচ্চারণ করল? আমার ধারণা, শাহজাদের বোনের জীবনের এই মর্মান্তিক পরিণতির সাথে ব্যাংক ডাকাতির দৃশ্যটার একটা খুব গভীর এবং অন্ধকার কানেকশন আছে। একটু ভেবে দেখুন, শাহজাদ কিন্তু হঠাৎ করে কোনো সাধারণ জায়গায় যায়নি, সে ব্যাংকেই গিয়েছিল। হতে পারে তার বোনের কোনো বড় অঙ্কের টাকা বা সম্পত্তির ডকুমেন্টস এই ব্যাংকের লকারেই রাখা ছিল, যা হাতানোর জন্য দাউদ বা ফাতিমার মতো ষড়যন্ত্রকারীরা তার বোনের ওপর হামলা করেছিল। অথবা এমনও হতে পারে শাহজাদের বোন কোনোভাবে এই বিশাল মানি লন্ডারিং বা জাল টাকার চক্রের কথা জেনে ফেলেছিল, যা ফাতিমা এবং তার সহযোগীরা মিলে চালাচ্ছিল। বোন হয়তো সেই সত্যটা শাহজাদকে জানানোর চেষ্টা করেছিল, আর ঠিক সেই কারণেই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ব্যাংকে আসা এই ডাকাত দল আসলে সাধারণ কোনো ডাকাত নয়, এরা হয়তো সেই একই চক্রের লোক যারা শাহজাদের বোনের মৃত্যুর জন্য দায়ী। অথবা এরা সেই প্রমাণগুলো ধ্বংস করতে এসেছে যা শাহজাদের নামে ব্যাংকে সংরক্ষিত আছে। শাহজাদের ওই একটা ডায়ালগ, "আমি এই ব্যাংক থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আমার বোনের জীবনের বদলা নিচ্ছি", এটা পরিষ্কার করে দেয় যে সে এই ডাকাতদের আসল পরিচয় জানে। আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব শাহজাদ কিভাবে সম্পূর্ণ খালি হাতে এবং তার অসাধারণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ওই অস্ত্রধারী ডাকাতদের একে একে মাটিতে শুইয়ে দিচ্ছে। সে শুধু তাদের মারবেই না, বরং তাদের মুখ থেকে বের করে আনবে আসল মাস্টার মাইন্ডের নাম। এই অ্যাকশন দৃশ্যটি হতে যাচ্ছে চরম মাত্রার সাসপেন্সফুল। এবার আসা যাক নাটকের সবচেয়ে ধুরন্ধর এবং ভয়ঙ্কর চরিত্র ফাতিমার কথায়। ফাতিমাকে নিয়ে যদি আমরা একটু সাইকোলজিক্যাল বিশ্লেষণ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টাকার লোভ একটা মানুষকে কতটা নিচে নামাতে পারে। ফাতিমা শাহজাদের স্ত্রী হয়েও কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করল, সেটা সত্যিই অভাবনীয়। সে শাহজাদকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে শাহজাদের ক্ষমতা এবং টাকাকে। যখন শাহজাদ স্মৃতি হারিয়ে নিখোঁজ হয়ে গেল, তখন ফাতিমা হয়তো ভেবেছিল পুরো সাম্রাজ্য তার হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু ফাতিমা অনেক বড় একটা ভুল করে ফেলেছে ঋতুর পরিবারকে জাল টাকা দিয়ে। সে ভেবেছিল এই বোকা এবং লোভী পরিবারটাকে জাল টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে এবং শাহজাদকে চিরতরে তাদের কাছেই আটকে রাখবে, যাতে শাহজাদ আর কখনো নিজের আসল পরিচয় ফিরে আসতে না পারে। কিন্তু ফাতিমা এটা বুঝতে পারেনি যে শাহজাদের রক্তের ভেতর যে আগুন লুকিয়ে আছে তা কখনোই ছাই হয়ে যায় না। শাহজাদ যখন স্মৃতি ফিরে পেয়েছে, তখন ফাতিমার এই জাল টাকার গেমটা খুব সহজেই ধরে ফেলেছে। আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে শাহজাদ সরাসরি ফাতিমাকে আক্রমণ করবে না। সে ফাতিমার চারপাশে এমন একটা ফাঁদ তৈরি করবে যাতে ফাতিমা নিজেই নিজের জালে আটকে যায়। ফাতিমা হয়তো নতুন কোনো চাল চালবে শাহজাদকে পাগল প্রমাণ করার জন্য, অথবা তাকে আবার সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এবার শাহজাদ সব সময় ফাতিমার চেয়ে 2 কদম এগিয়ে থাকবে। আপনারা কি মনে করেন ফাতিমা এত সহজে হার মানবে?
আমার তো মনে হয় সে তার শেষ অস্ত্রটা এখনও ব্যবহার করেনি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুরো ষড়যন্ত্রের মাঝে ঋতু এবং তার পরিবারের অবস্থানটা এখন সবচেয়ে করুণ এবং একই সাথে শিক্ষণীয়। ঋতুর বাঘা টাকার লোভে অন্ধ হয়ে নিজের মেয়েকে একটা অচেনা স্মৃতিহারানো ছেলের সাথে বিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল শেহজাদ হয়তো কোনো বড়লোক বাড়ির পালিয়ে আসা ছেলে, আর তাকে বোকা বানিয়ে তারা প্রচুর টাকা হাতিয়ে নেবে। কিন্তু নিয়তির কি অদ্ভুত বিচার দেখুন, তারা যে টাকার জন্য এত কিছু করল, শেষ পর্যন্ত সেই টাকাগুলোই বের হলো জাল। যখন ঋতুর বাবা সেই বান্ডেল বান্ডেল টাকাগুলো নিয়ে লাফাচ্ছিল আর শেহজাদ প্রমাণ করে দিল যে ওগুলো একটাও আসল নয়, তখন তাদের মুখের যে এক্সপ্রেশনটা ছিল সেটা যে কোনো লোভী মানুষের জন্য একটা চরম শিক্ষা। আমার ধারণা আগামী পর্বে ঋতুর পরিবারের উপর একটা বড় ধরনের আইনি ঝামেলা আসতে চলেছে। জাল টাকা রাখার অপরাধে পুলিশ হয়তো ঋতুর বাবা এবং তার আত্মীয় স্বজনদের গ্রেপ্তার করতে পারে। আর এই অসহায় অবস্থাতেই ঋতু বুঝতে পারবে যে টাকার লোভ তাদের জীবনটাকে কতটা ধ্বংস করে দিয়েছে। ঋতুর চরিত্রের একটা বড় পরিবর্তন আমরা হয়তো দেখতে পাব। সে যখন জানতে পারবে যে ফাতিমা নামের ওই মহিলাটি তাকে এবং তার পরিবারকে শুধু একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে, তখন তার ভেতরেও একটা প্রতিশোধের আগুন জ্বলে উঠবে। আমার মনে হচ্ছে ঋতু হয়তো পুলিশের হাত থেকে তার পরিবারকে বাঁচানোর জন্য শেহজাদের কাছে গিয়ে সাহায্য চাইবে। শেহজাদ যদিও ঋতুর ওপর প্রচণ্ড রেগে আছে, কিন্তু তার ভেতরের মানবিকতা হয়তো ঋতুকে একেবারে ফেলে দিতে দেবে না। ঋতু হয়তো শেহজাদের দলে যোগ দিয়ে ফাতিমার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে বাড়াবে, কারণ ফাতিমাই যে ওই জাল টাকাগুলো ঋতুর পরিবারকে দিয়েছিল সেটা প্রমাণ করার জন্য ঋতুর সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আরেকটা বড় প্রশ্ন হল, দাউদ এখন কি করবে? দাউদ হল সেই ভিলেন যে শেহজাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রথম হামলাগুলো করেছিল। সে যখন খবর পাবে যে শেহজাদ শুধু বেঁচে ফেরেনি, বরং আগের চেয়েও অনেক বেশি ক্ষিপ্র এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে, তখন দাউদের রাতের ঘুম নিশ্চিত হারাম হয়ে যাবে। দাউদ হয়তো ভাববে যে শেহজাদকে আর সরাসরি আক্রমণ করা বোকামি হবে, তাই সে হয়তো শেহজাদের পরিবারের কাউকে টার্গেট করবে। বিশেষ করে শেহজাদের মা, যিনি এতগুলো মাস ধরে তার ছেলেকে হারিয়ে তিলে তিলে মরেছেন, তিনি এখন দাউদের সবচেয়ে বড় টার্গেট হতে পারেন। কিন্তু শেহজাদ এবার তার পরিবারকে নিয়ে অনেক বেশি সতর্ক থাকবে। আমার ধারণা শেহজাদ তার পুরনো বিশ্বস্ত লোকগুলোকে আবার একত্রিত করবে। আমরা হয়তো দেখতে পাব শেহজাদের সেই পুরনো গ্যাং বা লয়েল বডিগার্ডরা আবার ফিরে এসেছে তাদের বসের পাশে দাঁড়াতে। শেহজাদ আর দাউদের মাঝে যে চূড়ান্ত লড়াইটা হবে, সেটা শুধু আর টাকার জন্য হবে না, সেটা হবে সম্মান, পরিবার আর টিকে থাকার লড়াই। দাউদ হয়তো তার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কানেকশন কাজে লাগাবে শেহজাদকে আটকাতে, কিন্তু একজন আহত বাঘ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দাউদ হাড়ে হাড়ে টের পাবে। এই নাটকটি আমাদের সমাজের একটা অত্যন্ত রুক্ষ এবং সত্য চিত্র তুলে ধরেছে। দুনিয়া টাকার গোলাম, এই নামটার মধ্যে যে গভীর ফিলসফি বা দর্শন লুকিয়ে আছে, তা আজকের পর্বে একদম জলজন্ত হয়ে আমাদের সামনে ধরা দিয়েছে। এই পৃথিবীতে যার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, সবাই তার পেছনে ঘোরে। আর যেই মুহূর্তে আপনার টাকা শেষ, ক্ষমতা শেষ, ঠিক সেই মুহূর্তে আপনার সবচেয়ে কাছের মানুষগুলো আপনার সাথে বেইমানি করতে পিছপা হবে না। ফাতিমার মতো স্ত্রী, দাউদের মতো শত্রু এবং ঋতুর পরিবারের মতো লোভী মানুষেরা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। শেহজাদ চৌধুরীর এই জার্নিটা আসলে শুধু একটা প্রতিশোধের গল্প নয়, এটা একজন মানুষকে নিজেকে নতুন করে চেনার গল্প, সত্য এবং মিথ্যার মাঝখানের পর্দাটা ছিঁড়ে ফেলার গল্প। শেহজাদ যখন গোলাম হিসেবে বস্তিতে ছিল, তখন সে মানুষের আসল রূপটা খুব কাছ থেকে দেখতে পেরেছে। সে বুঝেছে গরিব মানুষের অসহায়ত্ব কি, আবার টাকার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে সেটাও সে দেখেছে। এই অভিজ্ঞতাগুলো তাকে এখন আর শুধু একজন রাগী বা অহংকারী বড়লোক হিসেবে রাখেনি, বরং তাকে মানসিকভাবে অনেক বেশি পরিণত এবং ধুরন্ধর করে তুলেছে। সে এখন জানে কাকে কিভাবে সামলাতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে নাটকের পরিচালকের একটা বিশাল ক্রেডিট প্রাপ্য। শেহজাদ চরিত্রে অভিনেতার যে বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তনটা আমরা দেখেছি, তা সত্যিই মুগ্ধ করার মতো। যখন সে গোলাম হিসেবে ছিল, তখন তার কাঁধ কিছুটা ঝুঁকা, চোখের দৃষ্টিতে একটা ভয় আর অসহায়ত্ব ছিল। আর যখন সে শেহজাদ চৌধুরী হিসেবে ফিরে এলো, তার হাঁটার স্টাইল, তার কথা বলার ধরন, তার চোখের সেই তীব্র চাহনি, সবকিছুই একদম বদলে গেল। আপনারা কি এই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন? যদি করে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে বেশি রিয়েলিস্টিক মনে হয়েছে। বিশেষ করে ঋতুকে যখন সে ইগনোর করছিল আর বলছিল যে সে পুরোটাই একটা নাটকের অংশ ছিল, তখন তার কণ্ঠস্বরের যে কাঠিন্য ছিল, তা একজন পারফেক্ট অ্যান্টি হিরো বা রাগী হিরোর ভাইব দিচ্ছিল।
আগামী কয়েকটা পর্ব হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে টার্নিং পয়েন্ট। আমরা একদিকে দেখব ব্যাংকের ভেতরে শাহজাদের শ্বাসরুদ্ধকর অ্যাকশন এবং তার বোনের মৃত্যুর রহস্য উন্মোচন। অন্যদিকে দেখব ফাতিমার সাথে শাহজাদের সেই স্নায়ুযুদ্ধ, যেখানে কেউ কাউকে সরাসরি আক্রমণ করবে না, কিন্তু একে অপরকে ধ্বংস করার জন্য সব রকম চাল চালবে। আর এর মাঝখানে দাউদ এবং ঋতুর পরিবারের পরিণতি নাটকে এক অন্য রকম মাত্রা যোগ করবে। শাহজাদের মায়ের চরিত্রের দিক থেকেও আমরা একটা শক্ত অবস্থান দেখতে পাব বলে আমার বিশ্বাস। তিনি হয়তো ফাতিমার আসল রূপ সবার সামনে প্রকাশ করতে সাহায্য করবেন। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যা দর্শককে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই নাটকের প্রতিটি পরত, প্রতিটি ইমোশন এবং আগামী পর্বের প্রতিটি সম্ভাব্য সমীকরণ আপনাদের সামনে একদম নিখুঁতভাবে তুলে ধরার। আমার এই প্রেডিকশন এবং রিভিউ আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাকে আরও ভালো বিশ্লেষণ করতে উৎসাহ যোগায়। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং আপনাদের মনের ভেতরের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বের রিভিউ এবং আরও অন্যান্য হিট বাংলা নাটকের সবচেয়ে আগে এবং সবচেয়ে নিখুঁত বিশ্লেষণ আপনারা পেয়ে যান। আপনাদের মতে আগামী পর্বে ব্যাংকের ভেতর শেহজাদ কিভাবে ডাকাতদের সামলাবে এবং ফাতিমার পরিণতি শেষ পর্যন্ত কী হবে, ঝটপট কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান থিওরিগুলো লিখে ফেলুন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নাটকের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ধন্যবাদ সবাইকে।